My dear students, welcome once again to BrainOscientia. In continuation with the previous classes, this is the last part of this chapter. So we'll discuss the last part. Okay, তো আমরা বেঙ্গলিতে ডিসকাস করছি, যেহেতু তারা বেঙ্গলিতে চলে আসি। ঠিক আছে, তোমরা ইংলিশও পাবে, আমার ভিডিওসগুলো ইংলিশও আছে, ডিসকাস করা আছে। ঠিক আছে, তো সেটার জন্য কিছু নয়, বেঙ্গলিতে করছি। চলো এবার দেখে নেই, এবার শুরু করা যাক। How can we obtain pure copper sulfate from an impure sample? এখন কোয়েশ্চেন করছে ওরা, পিওর কপার সালফেট মানে CuSO4, যেটা আমরা যদি ইমপিওর স্যাম্পল দেওয়া থাকে আমাদেরকে, সেটা আমরা কীভাবে সেই ইমপিওর স্যাম্পল থেকে পিওর স্যাম্পল বের করে নিয়ে আসবো। তো সেটা করার জন্য খুবই ইজি রাস্তা। অ্যাক্টিভিটি নাম্বার 0.1 দেখো, টেক সাম অ্যাপ্রক্সিমেটলি 5 গ্রাম ইমপিওর স্যাম্পল অফ কপার সালফেট ইন এ চায়না ডিশ, মানে এটা চায়না ডিশের মধ্যে 5 গ্রাম ইমপিওর স্যাম্পল নিয়ে নেব। ডিজলভ ইট ইন মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, সেইটাকে আমরা জলের মধ্যে মিশিয়ে দেবো। ফিল্টার দ্য ইম্পিউরিটিজ আউট, ইম্পিউরিটিজ যেগুলো আছে, যেগুলো আনসলেবল ইম্পিউরিটিজ, সেগুলো আমরা ফিল্টার পেপার দিয়ে সরিয়ে নেব। তারপর পয়েন্টে যেটা আছে, ইভাপোরেট ওয়াটার ফ্রম দ্য কপার সালফেট সলিউশন সো অ্যাজ টু গেট এ স্যাচুরেটেড সলিউশন, মানে জলটাকে ইভাপোরেট করতে দেওয়া, কিছুক্ষণ রেখে দেবো, সো ইট উইল ইভাপোরেট সো দ্যাট আই উইল গেট অ্যাজ স্যাচুরেটেড, মানে তার মানে আমি একটা স্যাচুরেটেড কনসেন্ট্রেটেড সলিউশন পাবো কপার সালফেটের। তারপর cover the solution with a filter paper and leave it undisturbed at room temperature to cool slowly for a day, মানে সেই স্যাম্পলটাকে আমি ফিল্টার পেপার দিয়ে র্যাপ করে রুমের কোনো একটা জায়গায় আনডিস্টার্ব পজিশনে রেখে দেবো, যেখানে কেউ যায় আসে না, সেই জায়গায় রেখে দিয়ে ল্যাবের কোনো একটা সাইডে রেখে দেবো। মেবি নেক্সট ডে আমরা কী পাবো, উইল অবটেইন এ ক্রিস্টাল অফ কপার সালফেট ইন এ চায়না ডিশ, মানে সেই চায়না ডিশের মধ্যে কপার সালফেটের দানা দানাগুলো আমরা পেতে পারি, ক্রিস্টালস অফ কপার সালফেট। কপার সালফেট ইজ ভেরি গুড লুকিং, ইট ইজ স্কাই কালার ইন নেচার, ক্রিস্টালস ভেরি গুড লুকিং। দিস প্রসেস ইজ কল ক্রিস্টাল, এই প্রসেসটাকে আমরা ক্রিস্টালাইজেশন বলি, কারণ এখান থেকে আমরা ইমপিওর স্যাম্পল থেকে ক্রিস্টাল তৈরি করছি, সো এটা আমরা নাম দিয়েছি ক্রিস্টালাইজেশন। ওকে, so the crystallization method is useful to purify solid, very good, and আমরা সলিডকে পিউরিফাই করতে পারি এখান থেকে। ফর এক্সাম্পল দ্য সল্ট we have obtained from sea have many impurities, যে আমরা খাবার যেটা লবণ সেটা সি থেকেই আসে আমরা জানি, সেই লবণটা কিন্তু অনেক ইম্পিউরিটিতে ভর্তি থাকে, তো সেটা আমরা ক্রিস্টালাইজেশন টেকনিক দিয়ে সেপারেট করে ইডিবল ফর্মে নিয়ে আসি। তো কিছু কিছু যেমন এখানে লেখা আছে দ্য ক্রিস্টালাইজেশন টেকনিক ইজ বেটার দেন সিম্পল ইভাপোরেশন টেকনিক। হ্যাঁ, সেই ক্রিস্টালাইজেশনটা ভালো, কিছু ক্ষেত্রে ভালো। সাম সলিড ডিকম্পোজ অর সাম লাইক সুগার মেচ চার্ন অন হিট, যদি আমি হিট করি তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো ক্রিস্টালাইজ টেকনিক দিয়ে আমি করি সেটা নষ্ট হবে না। সাম ইম্পিউরিটিজ রিমেন ডিজলভ ইন দ্য সলিউশন ইভেন আফটার, যদি আমি সিম্পল ফিল্ট্রেশন টেকনিকের উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে অনেক সময় কিছু ইম্পিউরিটিজ থেকে যায় তোমার সেই সলিউশনের মধ্যে, তো সেটা ফিল্ট্রেশনের ফিল্টারের পরে থেকে পাস করে যায়, তো সবসময় এটা প্যাটার্ন নয়। অন ইভাপোরেশন দিস কন্টামিনেটেড সলিড, মানে তারপর যদি ইভাপোরেশন হবে তারপরে কী হবে, সে সবসময় কন্টামিনেট নষ্ট করে দেবে। সো অ্যাপ্লিকেশন কী কী জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করি ক্রিস্টালাইজেশন টেকনিকে দেখে নেই। পিউরিফিকেশন অফ সল্ট দ্যাট উই গেট ফ্রম সি ওয়াটার, মানে সমুদ্রের জল থেকে যখন আমরা সল্ট তৈরি করি সেখানে আমরা ক্রিস্টালাইজেশন টেকনিকের সাহায্যে নিই। সেপারেশন অফ ক্রিস্টাল অফ অ্যালার্ম, ফিটকারি যেটা আমরা ঘরে ইউজ করি, অনেক সময় ঘরে আমরা সবাই জানি ফিটকারি আছে, অ্যালার্ম আছে, যে জলকে আমরা পিউরিফাই করার জন্য নিয়ে আসি ঘরের মধ্যে, সেটা জলের মধ্যে দিলে কিছুক্ষণ পর থেকে সব ডেব্রাসগুলো সাসপেন্ডেড হয়ে জলের নিচে জমা হয়ে গেছে, উইল গেট এ পিওর ফর্ম অফ ওয়াটার। Thus by choosing the above method according to the nature of the component we get a pure substance, তো আমরা পিওর সাবস্টেন্স পেতে পারি পিওর স্যাম্পল থেকে। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি মেনি মোর মেথডস অফ সেপারেশন টেকনিক্স হ্যাভ বিন ডিভাইসড, এখন টেকনোলজি অনেক ডেভেলপড হয়েছে, আমাদের কাছে এইগুলো বেসিক টেকনিক তো আছে, তাছাড়াও অনেক ধরনের টেকনিক আছে, আমরা ডিফারেন্স সেপারেশন টেকনিক আছে, সেটা আমরা ইউজ করি। আমি প্রথমেই বলেছিলাম এই সেপারেশন শুরু করার আগেই যে কী সেপারেট করব সেটার উপর ডিপেন্ড করে আমার সেপারেশন টেকনিকটাও ডিফারেন্ট হবে, সব সাবস্টেন্স একইভাবে সেপারেট হবে না।
হ্যাঁ, তো আমি কি সেপারেট করতে যাচ্ছি আবার কোথা থেকে সেইগুলো জিনিস সেপারেট করছি সেটার উপর ডিপেন্ড করবে সেপারেশন টেকনিক আমি কোনটা ইউজ করব, কোনটা সুটেবল হবে আমার জন্য। ইন সিটিজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইড ফ্রম ওয়াটার ওয়ার্কস, আমরা শহরে যারা জল খাই, আমরা ট্যাপ ওয়াটার থেকে জল আসে, আমরা সাপ্লাই ওয়াটার জল প্রোভাইড করে আমাদেরকে। তো সেটা কীভাবে গড়ে চলে আসে সেটা একটা ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারবো। নেক্সট পেজে আসে সেই ডায়াগ্রামটা ভালো করে বুঝলে আমাদের লাভ হয়। আমরা হয়তো অনেকেই জানি না সেই প্রসিডিওরটা কীভাবে আমাদের করে জল আসে। সো একবার দেখে নেই কী প্রসিডিওরে জল আসে। সাপোজ এই যে জল যেটা আছে, এই যে জলটা আমি একটু বুঝিয়ে দিই, এই যে জল যেটা সেটা হয়তো তোমার রিভার থেকে এসেছে, ঠিক আছে, রিভার থেকে বাই পাইপ এটা এসেছে, এখানে এসে কী হচ্ছে রিজার্ভার, এখানে জমা হবে জলটা। রিজার্ভারের থেকে এটা পাইপ দিয়ে সেটা একটা ট্যাঙ্কে যাবে, সেটা হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। দেখো সেডিমেন্টেশন ট্যাঙ্কের কাজ হলো যেগুলো ডেব্রাইজ আছে, যেগুলো হেভি ওয়েট ডেব্রাইজ, সেগুলো কি সময়ের সাথে সাথে নিচে সেডিমেন্ট হয়ে যাবে, নিচে জমা হয়ে যাবে, এই জায়গার মধ্যে জমা হয়ে যাবে, ঠিক আছে। তারপর উপর থেকে যে জলটা ভালো জলটা সেটা আমরা নেক্সট ট্যাঙ্কিতে যাবে, সেটাকে আমরা বলি লোডিং ট্যাঙ্ক। কিছু আছে সাসপেন্ডেড ফর্মে থেকে যায়, অনেক সময় অনেক দিন থেকে যায়, মেবি 2 days 3 days থেকে যায় জলের মধ্যে, সেটা সময় লাগে সেডিমেন্ট হতে। তো লোডিং ট্যাঙ্কে এটা রাখা হয় অনেক সময়, তো সেটা এই জায়গায় লোডিং ট্যাঙ্কে এটাও সাসপেন্ড হয়। তারপরে এখান থেকে সেই ক্লিয়ার ফর্ম অফ ওয়াটার সেটা একটা ফিল্ট্রেশন ট্যাঙ্কে যায়। ফিল্ট্রেশন ট্যাঙ্কটা তৈরি এইভাবে হয়, এখানে একটা লেয়ার থাকে প্রথমে স্যান্ডের, ফাইন স্যান্ড, বালুর একটা লেয়ার থাকে, তারপর ছোটো ছোটো কণা পাথরের একটা লেয়ার থাকে, এই কণা পাথর লেয়ারটা, তারপর কোর্স করলাম বড়ো বড়ো একটু পাথরটা থাকবে এখানে লেয়ারে। তারপর এই জায়গার থেকে যে জল যেটা, সেই জলটা ওই ট্যাঙ্কিতে চলে যাবে, ঠিক আছে। ওই ট্যাঙ্কিতে যাওয়ার পর এখানে যেটা হবে এটা হবে ক্লোরিনেশন। ক্লোরিনেশন মিনস ব্লিচিং হবে, ব্লিচিং যেটা বলে ব্লিচিং পাউডার ক্লোরিনেশন হয়, কারণ ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, প্রোটোজোয়া থাকতে পারে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম থাকতে পারে। সেই ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম মারার জন্য এখানে আমরা কী করি ক্লোরিনেশন টু কিল ব্যাকটেরিয়া। এতটা করার পর সেই জলটা পিওর ফর্মে চলে আসে, যখন এটা ওয়াটার সাইকেল পাইপে দিয়ে এসে আমাদের ঘরে ঢুকে টু হোম। সো দিস ইজ দ্য প্রসিডিওর, এটা আমরা ফলো করি জলকে পরিষ্কার করার জন্য, আমরা মানে ওয়াটার সাপ্লাই সেটা ফলো করে, ঠিক আছে। সো তারপরে আমরা দেখব যে তারপরে নেক্সট টপিক যেটা আছে, এই কোয়েশ্চেনগুলো চিন্তা করো না, আমি নেক্সট একটা ভিডিও লেকচার যখন তৈরি করবো তো সব কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করবো, সো এটা তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলো বুঝতে পারো, আনসারগুলো শিখতে পারবে তখন। সো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ মানে কি? ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, নাম থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে, এখানে একটু খেয়াল করে শোনো। ফিজিক্যাল চেঞ্জ মিনস দ্য অ্যাপিয়ারেন্স, কীভাবে দেখতে হয় ওরা। কেমিক্যাল চেঞ্জ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ ম্যাটার। চেঞ্জ বলছি না, কেমিক্যাল পরে চেঞ্জ বলবো, আগে দেখো ফিজিক্যাল কি। ফিজিক্যাল মিনস এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, বাইরে থেকে কীভাবে দেখতে, অ্যাপিয়ারেন্স। কেমিক্যাল মিনস ইন্টারনাল স্ট্রাকচার, STR মানে স্ট্রাকচার, বা ভিতরে কীভাবে হয় দেখতে। সো ডেটাটা ডিসকাস করবো এখন। So to understand the difference between pure and substantial mixture, let us understand the difference between physical and chemical change. Physical and chemical change এর মধ্যে খুব সুন্দর একটা ডিফারেন্স আছে। দেখো ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল আগে বুঝতে হবে, জিনিসটা আগে বুঝেছি আমরা। প্রপার্টিজ দ্যাট ক্যান বি অবজার্ভড অ্যান্ড স্পেসিফাইড, ওকে, দেন স্পেসিফাইড লাইক কালার, হার্ডনেস, রিজিডিটি, ফ্লুইডিটি, ডেন্সিটি, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এটসেট্রা ফিজিক্যাল প্রপার্টিজ, এইগুলো হলো বাইরে থেকে দেখতে পাওয়া যায়। এখানে ফিজিক্যাল, আর এখন যদি আমরা ফিজিক্যাল চেঞ্জ দেখি কি, তাহলে ফিজিক্যাল চেঞ্জ হলো, সাপোজ আমার কাছে একটা ব্রিক্স আছে, ব্রিক, ঠিক আছে। ব্রিকটা যদি আমি একটা হ্যামার দিয়ে প্রেস যদি একটা হিট করি, তাহলে ব্রিকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
সো দ্যাট মিনস ইট ইজ ফিজিক্যাল চেঞ্জ। এখানে ব্রিকের স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, কোনো ধরনের প্রপার্টি চেঞ্জ হয় না। সাপোজ আমার কাছে একটা কাগজ আছে, সাপোজ এটাকে আমি টিয়ার করে দিলাম মিডিল দিকে, দুটো টুকরো হলো, তারপরে আরেকটু টিয়ার করলাম, ছোটো ছোটো টুকরো হয়ে গেলো। ইট ইজ কল্ড ফিজিক্যাল চেঞ্জ। এখানে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না, মানে ওর প্রপার্টি কোনো চেঞ্জ হচ্ছে না। আবার যদি আমি সবগুলো কাগজ জুড়ে লাগিয়ে দিই, মেবি আই উইল গেট দ্য সেম শেপ। ওকে, সো ফিজিক্যাল চেঞ্জের মধ্যে আমরা কোনো ধরনের, মানে এটা রিভার্সেবল, ঘুরে আসা যাবে এখানে, কিন্তু কেমিক্যাল চেঞ্জ একবার হয়ে গেলে সেখানে ঘুরে আসা যায় না। হ্যাঁ, এটা কিন্তু রিভার্সেবল, এই চেঞ্জগুলো ঘুরে আসা যাবে আবার আগের জায়গায়। ওকে, বাট কেমিক্যাল চেঞ্জে ঘুরে আসা যায় না বেসিক্যালি। The interconversion state is a physical change. This change occurs without a change in composition or no change in composition nature of the substance. Suppose আমরা দেখেছি ওয়াটার যখন আমি টেম্পারেচারটা কমিয়ে দিলাম, টেম্পারেচার ফল করলো, তো ইট বিকাম আইস। ঠিক আছে, আবার সেই ওয়াটার যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই, ইট বিকাম ওয়াটার ভেপার, গ্যাস। এখানে H2ওই থাকছে, কোনো ধরনের তার মধ্যে চেঞ্জ হচ্ছে না, তার মানে কোনো ধরনের তার কেমিক্যাল হাইড্রোজেন বাড়ছেও না কমছেও না। ঠিক আছে, এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, সেটাকে আমরা বলি ফিজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, স্টেট চেঞ্জ হচ্ছে, নেচার চেঞ্জ হচ্ছে, হয়তো আইস হচ্ছে একবার গ্যাসের স্টেটে চলে যাচ্ছে, এখানে সলিড স্টেটে চলে গিয়েছে, এখানে লিকুইড স্টেটে আছে। সো এটা হতে পারে, কিন্তু এটা হলো ফিজিক্যাল চেঞ্জ, এটা কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ নয়। এবার যদি আমরা দেখি উপরে কি লেখা আছে, হ্যাঁ, বোথ ওয়াটার অ্যান্ড কুকিং অয়েল আর লিকুইড। হ্যাঁ, আমরা করে রান্না করি যে তেলটা দিয়ে, এটাও কিন্তু লিকুইড, আবার জলটা কিন্তু লিকুইড, বাট দ্য কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর ডিফারেন্ট। ওদের এখানে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখতে লিকুইড, ওরা সরি হ্যাঁ দেখতে লিকুইড, কিন্তু ওদের কেমিক্যাল প্রপার্টি টোটালি ডিফারেন্ট। দে ডিফার ইন অর্ডার, ওদের অর্ডার স্মেলটা ডিফারেন্ট হয়, ইমপ্লিমেন্টলি কতটুকু তাদের জ্বলে সেটাও ডিপেন্ড করে। সো ওয়ান বার্নস, একটা ওয়েল বার্নস বাট ওয়াটার এক্সটিংগুইশেস, মানে একটা আগুন লাগায় আর একটা আগুন নিভায়। সো হোয়াই both of them are liquid, but why reason is that they are change in their chemical property, they are change in their chemical property, the chemical property same নয়। Burning is a chemical change, burning টা হলো chemical change. During this process one substance reacts with another to undergo chemical combustion. Chemical change brings the change properties matter as you go now substance. The chemical change is also called chemical reaction. আবার একটা এক্সাম্পল যদি দেখি, বার্নিং of candle both physical and chemical change takes place. Suppose this is a candle. Okay, if we it is burning, it will burn. If we light it up, then it will burn. A time will come, the shape of the candle will now become this. Okay, so you see, you never get the candle again this shape. Okay, you never get the candle again this shape because of chemical change. And physical structure also candle is changed, so this is because from being now it is very small, this is also called physical change. That is why it is during burning a candle both physical and chemical change takes place. Okay, I think you understand the topic. So chemical change and physical change is very simple. Chemical change, there are no structural changes are there, as well as chemical changes are there. In physical change only structural changes are there. Physical change is reversible, chemical change is irreversible. Okay, so now you go to the next part. Okay, the last part of this chapter. What are the types of pure substance? Pure substance কিভাবে পেতে পারি? On the basis of the chemical composition, substance may be classified as elements or compounds. Elements or compounds আমরা সবাই জানি। Elements দেখো, elements are in simpler form. Elements গুলো হলো তার সিম্পল ফর্ম, কোনো ধরনের কেমিক্যাল আর তার মধ্যে কোনো কম্পোজিশন নেই। এলিমেন্টস মিনস সিম্পলার ফর্ম, এলিমেন্টস হলো সিম্পল ফর্ম, সিম্পল পিওর ফর্ম, আর একটা ওয়ার্ড পিওর ফর্ম, এখানে কোনো ধরনের ইম্পিউরিটি নেই। সাপোজ সোডিয়াম, Na, that is sodium,
এটা মানে কোনো ধরনের চেঞ্জ না। সোডিয়াম, দিস ইজ সোডিয়াম এন্ড সোডিয়াম, হ্যাঁ, সাপোজ ম্যাগনেসিয়াম, these are elements, so there is no change in there, আর এটাকে চেঞ্জ করা যাবে না, this is the basic form of matter. Okay, so you see he defined that French chemist to establish an experimentally useful definition of element. He defined element is the basic form of matter and cannot be broken into similar elements কে আর ভাঙা যাবে না। আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করি না, যা কেন সোডিয়ামকে আমি কি ম্যাগনেসিয়াম বানিয়ে দেবো নাকি? নো, দিস ইজ নট পসিবল। সোডিয়ামে থাকবে, আর ম্যাগনেসিয়ামে থাকবে, আর ক্লোরিনে থাকবে, সেটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে হোক চেঞ্জ করতে, হ্যাঁ রিঅ্যাকশন মেবি ম্যাগনেসিয়াম ক্লোরিনের মধ্যে হতে পারে, MgCl2 তৈরি হতে পারে, এটা নতুন কিছু তো একটা তৈরি, কিন্তু ক্লোরিন থাকবে, ম্যাগনেসিয়ামে থাকবে, সোডিয়ামে থাকবে, ওদের মধ্যে আর কোনো ধরনের চেঞ্জ আসবে না। ঠিক আছে, সো এলিমেন্টস নর্মালি ডিভাইডেড ইনটু এলিমেন্টস। আমরা একটা টেবিল আছে যেটা আমরা ক্লাস 10 গেলে পাবো, সেটা হলো পিরিয়ডিক টেবল অফ ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। লেখা নাই তো, আমি এলিমেন্টস লিখে বোঝার জন্য। পিরিয়ডিক টেবল অফ ক্লাসিফিকেশন এলিমেন্টসগুলো আমরা সব অ্যারেঞ্জ করে রেখেছি, এটা টেবিল তৈরি করে, সেটাকে আমরা বলি পিরিয়ডিক টেবিল। সো এই পিরিয়ডিক টেবিলের মধ্যে তিন ধরনের এলিমেন্ট পাওয়া যায়। এটা হলো মেটাল, মেটাল স্পেলিং ভুল হয়ে গেছে, METAL মেটাল, ওকে। আর নন মেটাল, আর মেটালয়েডস, LOIDS মেটালয়েডস, ঠিক আছে। আর সেমি মেটালও বলি আমরা এটাকে, সেমি মেটাল, ওকে। সো কথাটা হলো পিরিয়ডিক টেবিলে তিনটা ফর্মে মেটাল এলিমেন্টস পাওয়া যায়, একটা হলো মেটাল ফর্মে পাওয়া যায়, আর একটা হলো নন মেটাল ফর্মে পাওয়া যায়, আর একটা হলো সেমি মেটাল আর মেটালয়েডস ফর্মে পাওয়া যায়। তো একটা করে দেখে নিই মেটালের প্রপার্টি কি। মেটাল প্রপার্টি মানে ওদেরকে আমরা কীভাবে চিনবো, হ্যাঁ এটা মেটাল, কীভাবে চিনবো ওদেরকে? সো মেটালস have very simple properties. They have luster, মানে ওরা শাইন করে। when you polish any metal, suppose you iron, you find they shine. They have silvery gray or golden yellow color. Silvery gray color, the color is golden in color. Some metal exceptions are there, they are silvery, but maximum of them are silvery gray in color. They conduct heat and electricity. That means ওদের মধ্যে দিয়ে কারেন্ট এবং বিদ্যুৎ এবং হিট ওদের মধ্যে দিয়ে পাস করতে পারে, প্রবেশ করতে পারে, মুভ করতে পারে। দে আর ডাকটাইল, দে ক্যান বি টোন ইনটু ওয়ার্স, মানে ডাকটাইল মিনস ওদেরকে আমরা যদি টানি, এটা তারকে যদি টানি এটা লম্বা হবে, ওকে। দিস ইজ কল্ড ডাকটিলিটি প্রপার্টি অফ মেটাল, ঠিক আছে। এটা প্লাস্টিক টানে লম্বা হবে না, ইট মে ব্রেক হিয়ার বাট ইট উইল নট ইলংগেট, মানে এটা লম্বা হবে না, এটা ভেঙে যাবে এখানে, কিন্তু মেটালকে আমি টানি তো এটা লম্বা হতে পারে। Okay, they are malleable and can be hammered in metal ke jodi ami suppose there is iron block, if I hammer it continuously with the help of a big hammer, it will turn into sheet. That means this property is called malleability. Has, it is written malleable, that is malleability property is called malleability, okay. This property is called malleability. They are sonorous. When you hit a metal, it will give a sound, okay, it produce sound. Some exceptions are there. Examples of metals are gold, silver, copper, iron, sodium, potassium. Mercury is the only metal that is liquid at room temperature, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে মার্কারি একাই মেটাল, সে লিকুইড ফর্মে পাওয়া যায়, লিকুইড ফর্মে। আমরা মার্কারি হয়তো দেখেছি নাকি, হ্যাঁ দেখেছি, আমরা থার্মোমিটারে দেখেছি, রুম থার্মোমিটারে দেখেছি, থার্মোমিটারে কলাম থাকে, মার্কারির কলাম। মেবি প্রেশারের মেশিন দেখেছি আমরা, একটা জিনিস উপর দিকে মুভ করে উঠে, এটা কিন্তু লিকুইড, এটা কিন্তু মেটাল, এটা রুম টেম্পারেচার লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে। নন মেটালগুলো কি? নন মেটাল শো সাম or all of the following properties. They discuss variety of colors. Non metal color different থাকে। They are poor conductors heat, that is ওদের মধ্যে কারেন্ট হিট পাস হয় না। They are not luster, ওরা শাইন করে না। They doesn't produce this much of sound, or not malleable. They are not malleable, that cannot be broken into sheets if I hit with a hammer. Next is that
Examples of non-metals are hydrogen, oxygen, iodine, carbon, coal. So these are examples of non-metals. Metallers, example boron, germanium, silicon, arsenic, antimony. These are metallers. Okay. Then compound. When atom combines or molecule, there leads to the formation of a compound. Suppose CuSO4 is a compound. H2SO4 is a compound. So these are actually compound when this copper, sulfate, oxygen combine in fixed proportion. This word is very important, fixed proportion. When different types of elements combined in a fixed proportion, they will form compound. I am repeating once again, আমি আবার রিপিট করছি এটা, যখন different types of element একসাথে মিলবে একটা ফিক্সড প্রপোর্শনে, তখন ওরা কম্পাউন্ড তৈরি করবে। কি তৈরি করবে? কম্পাউন্ড তৈরি করবে। আবার সবার সঙ্গে সবার ম্যাচ হবে না, সেটা আমি আবার ডিসকাস করবো অন্য কোনো ক্লাসে। ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে, কার কতটা ইলেকট্রনের প্রয়োজন আছে সেটার উপর ডিপেন্ড করে ওরা কম্বাইন হবে। এখন কার্বন গিয়ে কপার গিয়ে হাইড্রোজেনের সঙ্গে ডাইরেক্ট রিয়েক্ট করতে নাও পারে। সো এটা ডাইরেক্টলি হবে না। ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে তার ব্যালেন্সের উপরে, তার নিজের উপরে, তার ব্যালেন্সের কয়টা ইলেকট্রন আছে, তার কয়টার প্রয়োজন আছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। সো এটা অন্য ক্লাসে হয়তো আমি ডিসকাস করবো। সো আমরা তো লাস্ট থেকে চলে আসছি চ্যাপ্টারে এবার এখানে। সো লাস্ট পার্ট, হ্যাঁ নিচে কিছু গ্রুপিং টুপিং আছে, সেটা এখন প্রয়োজন নেই তোমাদের। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট, অ্যাক্টিভিটি পার্ট। এটা হয়তো 11-এ হয়তো 10-এ হয়তো লাগবে এটা, কারণ 10-এ তোমাদের পিরিয়ডিক ক্লাসিফিকেশন টেবিল এলিমেন্টস আছে, এটা চ্যাপ্টার আছে, কিন্তু 9-এ তো নেই চ্যাপ্টারটা। তো গ্রুপ 1 গ্রুপ 2 তোমরা এখনই বুঝবে না, সো এটা তো আমি কন্টিনিউ করছি না। সো এটা একটা ডিফারেন্স বিটুইন নেচার অ্যান্ড কম্পাউন্ডস। এলিমেন্টস অফ কম্পাউন্ডস, elements of compounds, you see, elements of compounds just mix together to form mixture. ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ডস হোক, এলিমেন্টস ওরা একসাথে মিশে গেলে কী তৈরি করে, সেটা মিক্সচার তৈরি করে। অ্যান্ড নন নিউ কম্পাউন্ড ইজ ফর্ম, তার মানে এটা নতুন একটা কম্পাউন্ড তৈরি হবে। যে মিক্স হয়েছে ঠিক আছে, এক জায়গায় আছে, কিন্তু কম্পাউন্ড তৈরি হবে না। আবার এলিমেন্টস রিয়েক্ট টু ফর্ম কম্পাউন্ড, ডিফারেন্ট টাইপস। আমি একে বললাম সাপোজ এনে একটা এলিমেন্ট, সিএল আর একটা এলিমেন্ট মিলে কী হবে, NaCl, দ্যাট ইজ কমন সল্ট, টেবিল সল্ট আমাদের করে সবাই করে আছে। সো এলিমেন্টস রিয়েক্ট টু ফর্ম এ নিউ কম্পাউন্ড, এলিমেন্ট যখন রিয়েক্ট হবে ওরা নতুন কম্পাউন্ড তৈরি করবে। মিক্সচার হ্যাজ ভেরিয়েবল কম্পোজিশন, মিক্সচারে কোনো নির্দিষ্টতা নাই যে ওরা একইভাবে থাকবে, ভেরিয়েবল কম্পোজিশন হতে পারে। মেবি তুমি দুটো জিনিস এখানে অ্যাড করেছো, আর 3টা জিনিস অ্যাড করে তো কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পাউন্ড যখনই হবে তখন ওদের একটা ফিক্সড প্রপোর্শন থাকবে। ফিক্সড প্রপোর্শন, যে দুটো হাইড্রোজেন আসলে আমার একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে তাহলে 1 মলিকুল অক্সিজেন আসবে, তখন সে ওয়াটার তৈরি করবে, কিন্তু ইট ইজ ফিক্সড। তো মিক্সচারটা কোনো ফিক্সড নেই, আসতে পারো নাকি আসতে কোনো অসুবিধা নেই। মিক্সচার শোজ দ্য প্রপার্টিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট সাবস্টেন্স, মিক্সচারে সবসময় তার যে সাবস্টেন্স যে তৈরি আছে সেই সাবস্টেন্সের টেস্টই বুঝো। সাপোজ ফর এক্সাম্পল, আমি একটা সিম্পল এক্সাম্পল দেবো। সাপোজ আমরা সবাই 12 মজা খাই, 12 মজা, 12 মজা সবাই লকডাউনের আগে তো খেতাম, ঠিক আছে। তো এখানে মধ্যে বাদামের একটা টেস্ট আছে আলাদা, তোমার পাপড়ের একটা টেস্ট আছে, ডিফারেন্ট সাবস্টেন্স ডিফারেন্ট আলাদা টেস্ট। তাহলে মিক্সচারের মধ্যে, সো 12 মজাটা কিন্তু মিক্সচার, সেখানে ডিফারেন্ট সাবস্টেন্সের প্রপার্টি ডিফারেন্ট, এখানে চেঞ্জ হবে না, যে যেরকম আছে সেরকমই থাকবে। কিন্তু দ্য নিউ সাবস্টেন্সের টোটালি ডিফারেন্ট প্রপার্টিজ, নতুন যেটা সাবস্টেন্স তৈরি হবে কম্পাউন্ডে, ওটা কিন্তু সেই কনস্টিটিউয়েন্টের উপরে ডিপেন্ড করবে না। সাপোজ সিম্পল এক্সাম্পল বুঝে নেবে। সাপোজ এনে বলেছিলাম সোডিয়াম, ক্লোরিন, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সোডিয়াম তুমি এমনি খালি জায়গায় রাখতে পারবে না, ইট উইল ক্যাচ ফায়ার, ভেরি ডেঞ্জারাস। হাতের মধ্যে রাখলে হাত জ্বলে যাবে হয়তো, ইটস ভেরি ডেঞ্জারাস। Chlorine is not a good gas. It's if you inhale enough, if you inhale chlorine directly, you may die also. So, but these two when combined, they will form NaCl, and we take it every day. So you see the new compound that is from নতুন যেটা কম্পাউন্ড তৈরি হয়েছে এটা টোটালি ডিফারেন্ট প্রপার্টি কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে। সো নিউ সাবস্টেন্স হ্যাজ টোটালি ডিফারেন্ট প্রপার্টি, নিউ সাবস্টেন্স যেটা তৈরি হবে এটা টোটালি ডিফারেন্ট প্রপার্টি থাকবে। দ্য কনস্টিটিউয়েন্ট ক্যান বি সেপারেট ফেয়ারলি ইজিলি বাই ফিজিক্যাল প্রসেস। হ্যাঁ, এখন যদি আমি সেই আগের 12 মজা নিই, 12 মজা থেকে আমি বসে বসে যদি কোনো কাজ থাকে না, বলো না বাদাম সব আলাদা করে নিয়ে পারবো,
যদি মনটা সব আলাদা করে নিয়ে পারবো, সব কিছু আলাদা করে নিয়ে পারবো, হ্যাঁ এটা পারবো, আমরা বসে বসে হাতের দিকে দিয়ে পিকিং করে সরাতে পারবো, ডিফারেন্ট প্রসেসে সরাতে পারবো। কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আছে সেইগুলো আমরা ইজিলি সরাতে পারবো না। এগুলো ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশন হতে হবে, ইলেকট্রোলাইসিস করতে হবে সেই কম্পাউন্ডগুলো সেপারেট করতে হলে। তো ডিফারেন্ট কাজে সাপোজ সোডিয়াম NaRCl সাপোজ NaCl যদি আছে, এটা আমি সেপারেট করতে হতো, আমার ইলেকট্রোলাইসিস করতে হবে, আমার ক্যাথোড ইলেকট্রোড বসাতে হবে, তারপরে এখানে কারেন্ট পাস করতে হবে, সো দ্যাট সোডিয়াম পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রোডে যাবে, ক্লোরিন নেগেটিভ আয়ন, সো সে পজিটিভ ইলেকট্রোডে মুভ করবে, সো সেইভাবে সেপারেট করবো। দিস ইজ নট সো ইজি, বাট ফিজিক্যাল মিক্সচার থেকে আমরা যে কোনো সময় কনস্টিটিউয়েন্ট ইজিলি রিমুভ করতে পারবো, সরাতে পারবো। সো আই থিঙ্ক কিছু বাকি রয়েছে আরও। হ্যাঁ, এটা তো আমি আগে বলেছি, এটা তোমাদের এখানে হয়তো লাগবে না, ক্লাস 10-এ গেলে তখন তোমরা চ্যাপ্টারটা পড়বে, তোমাদের এই যে তোমাদের পিরিয়ডিক ক্লাসিফিকেশন এলিমেন্ট যে চ্যাপ্টারটা পড়বে, তখন তোমরা হয়তো এটা প্রয়োজন পড়বে, তখন এটা বুঝবে। এখন আমি গ্রুপ অ্যান্ড এলিমেন্ট বলে তোমরা ভাববে গ্রুপ অ্যান্ড এলিমেন্ট কী, তাহলে এটা লাগবে না হয়তো তোমাদের এখন। সো এটা তো তোমাদের হলো সেই ক্লাসের চ্যাপ্টার শেষে এটা ওভারভিউ, যেটা ম্যাটার কী ফর্মে থাকে, পিওর ফর্ম মিক্সচার হলে কী থাকবে, পিওর ফর্ম মিক্সচার এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড পিওর ফর্মে আছে, এখানে এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড পিওর ফর্মের মধ্যে আছে, মিক্সচারের মধ্যে হোমোজেনাস মিক্সচার, হেটারোজেনাস মিক্সচার, হ্যাঁ প্রপার্টিসগুলো ইউনিফর্ম কম্পোজিশন, নন ইউনিফর্ম কম্পোজিশন। So this is the overview of this chapter. I hope you enjoy the class and be beneficial